হাই, মাই নেম ইজ শুভদীপ কয়াল। আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমার ইউটিউব চ্যানেল লার্নিং, এই চ্যানেলে আইসিএসসি ক্লাস 7-এর একটা চ্যাপ্টার আমি স্টার্ট করছি। চ্যাপ্টারের নাম হলো ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস। বলছি এই যে ক্লাসিফিকেশন, এইটার মানে হলো আমাদের চারপাশে যত রকমের প্ল্যান্ট আমরা দেখছি বা অ্যানিমেল, যেহেতু চ্যাপ্টারের নাম প্ল্যান্ট তাই আমরা প্ল্যান্ট নিয়ে স্টাডি করবো। কিন্তু ক্লাসিফিকেশন মানে তো আর শুধু প্ল্যান্টস নয়, বা আদার্স যে অ্যানিমেলস আছে বা ইউক্যারিওটিক অর্গানিজম, প্রোক্যারিওটিক অর্গানিজমস আছে, তাদেরকে যে ডিফারেন্ট গ্রুপে আমরা ট্রান্সফার করেছি, কার বেসিসে কিভাবে করলাম, কার সাথে কার কি ডিফারেন্স, তার উপর বেস করেই আমরা এটাকে বলছি ক্লাসিফিকেশন। এর যে ডেফিনেশন ইন বায়োলজি, ক্লাসিফিকেশন ইজ এ সিস্টেম অফ অ্যারেঞ্জিং লিভিং অর্গানিজম ইনটু গ্রুপস বেসড অন দেয়ার সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস। তাহলে সেই অর্গানিজমগুলোর মধ্যে যে সিমিলারিটি আছে এবং যে ডিফারেন্সেস আছে তার উপরে বেস করেই আমরা কি করছি, ক্লাসিফিকেশন করছি। ইন জেনারেল আমরা কি বুঝি যে লিভিং অর্গানিজম টু টাইপস, একটা অ্যানিমেল একটা প্ল্যান্ট। তার কারণ আমরা চোখের সামনে অ্যানিমেল আর প্ল্যান্টকেই তো দেখতে পাচ্ছি। এরা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম, খালি চোখে দেখা যায়। কিন্তু এগুলো ছাড়াও লিভিং থিংস যারা আছে, যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে তো আমরা খালি চোখে দেখতে পাই না, তাদেরকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, তাদেরকেও তো কি ক্লাসিফিকেশনের মধ্যে দিতে হবে। তো এইটাই হলো মেন ব্যাপার, যে এই চ্যাপ্টারে আমরা দেখে নেব যে কোন অর্গানিজমটাকে আমরা কোন গ্রুপে ফেলবো। এবারে আরেকটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো, এই যে অ্যানিমেল আর প্ল্যান্ট এরা মাল্টি সেলুলার অর্গানিজম, এখানে আমরা লিখেছি ইউক্যারিওটিক অর্গানিজম, কিন্তু ব্যাকটেরিয়ায় লিখলাম কি প্রোক্যারিওটিক অর্গানিজম। তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি? এখানে একটা ইউক্যারিওটিক অর্গানিজম মানে একটা সেলের ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এখানে একটা প্রোক্যারিওটস। এবারে ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু কেউ কমপ্লিট স্ট্রাকচার না, সব ইনকমপ্লিট স্ট্রাকচার। কিন্তু বেসিক যে ডিফারেন্স সেটা হলো, যদি ইউক্যারিওটিক অর্গানিজম হয় তার ভিতরে থাকবে নিউক্লিয়াস, কিন্তু যদি সেটা প্রোক্যারিওটিক অর্গানিজম হয় তার ভিতরে থাকবে নিউক্লিয়েট। নিউক্লিয়াসের চারপাশে এখানে আছে নিউক্লিয়ার মেমব্রেন, কিন্তু এই ক্ষেত্রে নেই, এরা ডিরেক্ট সাইটোপ্লাজমে স্প্রেড হয়ে আছে, তাই এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলে নিউক্লিয়েট। এদের নিউক্লিয়েটের সাথে আর কে থাকে, রাইবোজোম। আর কিন্তু কোনো সেল অর্গানেল থাকে না। কিন্তু যদি আমরা প্রোক্যারিওটিক সেলের পরিবর্তে ইউক্যারিওটিক সেলকে দেখি কম্পেয়ার করে, এখানে নিউক্লিয়াস আছে, রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্ল্যান্ট হলে ভ্যাকুয়ালস আছে, অ্যানিমেল হলে সেন্ট্রোজোম আছে, লাইসোজোম আছে, গলগি অ্যাপারাটাস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আছে। তাহলে অনেক রকমের সেল অর্গানেল আমরা ইউক্যারিওটিক অর্গানিজমের যে সেল আছে সেই সেলের ভিতরে দেখতে পাবো, যেটাকে ইউক্যারিওটিক সেল বলা হচ্ছে। কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা নিউক্লিয়েট আর রাইবোজোম ছাড়া কিছু দেখতে পাবো না। তো এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন, যে আমাদের ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস। ক্লাসিফিকেশন মানে কি, যে আমাদের ডিফারেন্ট অর্গানিজমগুলোকে আলাদা করা। এবার কিভাবে আলাদা করলাম, কি কি ডিফারেন্সের ওপর বেস করে করলাম, সেই নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। এবারে আমরা দেখে নেব অ্যাডভান্টেজেস অফ ক্লাসিফিকেশন। কেন আমরা ক্লাসিফিকেশন করব? এই চ্যাপ্টারে সব থেকে যদি কোনো ইম্পর্টেন্ট টপিক থাকে সেটা হলো এটা। এটা হয়তো অনেক বাচ্চা মুখস্থ করে করে নেবে, কিন্তু এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে কেন আমরা ক্লাসিফিকেশন করতে গেলাম। ফার্স্ট পয়েন্ট বলছে, ক্যারেক্টারিস্টিক্স অফ অল মেম্বার অফ এ গ্রুপ ক্যান বি আন্ডারস্টুড বাই স্টাডিং অনলি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফিউ মেম্বার্স। কোন একটা গ্রুপে মেবি অনেক অ্যানিমেল আছে, অনেক প্ল্যান্টস আছে, কিন্তু আমরা যদি দু একজনের ক্যারেক্টার মনে রাখতে পারি তাহলে বাকিদেরগুলো হয়ে যাবে। ক্লাসিফিকেশন মেক্স দ্য স্টাডি সিস্টেমেটিক, ইট হাইলাইটস দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট অর্গানিজম। এবারে অ্যাজ ফর এক্সাম্পল আমরা হলো হিউম্যান, এবারে আদার্স যারা আছে তারা দেখা গেল ডগ আছে, ক্যাট আছে, তাহলে এদের মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা ক্লাসিফিকেশন থেকে বলতে পারবো। এবারে বলছে ইট হেল্পস ইন আইডেন্টিফাইং ডিফারেন্ট অর্গানিজমস অ্যান্ড প্লেসিং দেম ইনটু পার্টিকুলার গ্রুপস। এবারে দেখা গেল একটা আমরা নতুন রকমের অ্যানিমেল পেলাম, এবার তার যে ফিচার্স আছে, বডি ফিচার্স, সেই অনুযায়ী আমরা সেই অ্যানিমেলটাকে একটা গ্রুপে দিতে পারবো। সেই জন্য ক্লাসিফিকেশনটা খুব জরুরি। It also gives us an idea about the evolution of organisms from simpler to more complex. তাহলে একটা অ্যানিমেল বা একটা প্ল্যান্ট থেকে তার নেক্সট জেনারেশনে কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা ক্লাসিফিকেশন থেকে বলে দিতে পারবো। যদি আমরা অ্যানিমেলের কথাই ভাবি, অ্যাম্ফিবিয়ার থেকে রেপটিলিয়া কি বেশি অ্যাডভান্স, রেপটিলিয়ার থেকে কারা অ্যাবিস বেশি অ্যাডভান্স, তার থেকে ম্যামালস আরো বেশি অ্যাডভান্স। এবারে আবার যদি দেখা যায় অ্যাম্ফিবিয়া আর ফিশের মধ্যে কে বেশি অ্যাডভান্স, অ্যাম্ফিবিয়া, ফিশ সেই জায়গায় প্রিমিটিভ। তাহলে আমরা এগুলো কি করে জানলাম, তার ক্যারেক্টার দেখে। তার কারণ কি, ফিশের যে হার্ট সেখানে 2 চেম্বার হার্ট, যদি আমরা অ্যাম্ফিবিয়া দেখি 3 চেম্বার হার্ট, রেপটিলিয়া দেখি 3.5 চেম্বার হার্ট, আর যদি আমরা অ্যাবিস আর ম্যামালসকে দেখি 4 চেম্বার হার্ট।
তার মানে এইভাবে যে আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমে, সেটা আমরা বলে দিতে পারছি এভলিউশনে এইভাবে কোনো একটা অ্যানিমেল হোক বা কোনো একটা প্ল্যান্ট সেইভাবে এগিয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি আমাদের মোনোকট, ডাইকট মানে অ্যাঞ্জিওস্পার্ম এর সাথে যদি আমরা জিমনোস্পার্মের কম্পেয়ার করি, জিমনোস্পার্মে ফ্রুটস নেই, অনলি সিড আছে, নেকেড সিড বলা হয়। আবার যদি অ্যাঞ্জিওস্পার্ম দেখা যায় সেখানে ফ্রুটস আছে। তাহলে এই যে ডেভেলপমেন্ট, তাহলে একটা থেকে আরেকটা যে এসেছে, তাহলে এইটা আমরা বুঝতে পারছি কিভাবে, এই ক্লাসিফিকেশন থেকে। তাহলে সব থেকে তাহলে এই যে 4টে পয়েন্ট আছে আমাদের বোঝা খুব জরুরি, যে আমাদের একটা গ্রুপের ভিতরে অনেক মেম্বার আছে। ধরো অ্যাজ ফর এক্সাম্পল ম্যামালস, তাহলে ম্যামালসের বেসিক ক্যারেক্টারিস্টিক কি, যে একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে প্লাসেন্টার মধ্যে বড় হবে। তাহলে একজনের যদি জানা যায়, তাহলে মানুষ থেকে শুরু করে গরু, ছাগল, কুকুর, বিড়াল যত আছে, তাই সবার ক্ষেত্রে সেম সিস্টেম। তাই এখানে বলা হয়েছে ক্যারেক্টারিস্টিক অফ অল মেম্বার্স অফ এ গ্রুপ ক্যান বি আন্ডারস্টুড বাই স্টাডিং অনলি দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ ফিউ মেম্বার্স। কিছু জনের ক্যারেক্টারিস্টিক জানলেই বাকিটা হয়ে যায়। ক্লাসিফিকেশন মেক্স দ্য স্টাডি সিস্টেমেটিক। এবারে এর ফলে কি হলো, ধরো একটা প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক্স আমরা ইন্ডিয়াতে দেখলাম, সেটা কিন্তু অন্য দেশে গেলে চেঞ্জ হয়ে যাবে না। এর ফলে যে সাইন্টিফিক নেম, যেটা আমাদের ওয়ার্ল্ডে সব জায়গায় সেম, তার কারণ কি, ক্লাসিফিকেশনটা আমরা এই কারণে করছি, কোনো একটা নতুন অর্গানিজম যদি আমরা পাই, সেটার সাথে পুরনো অর্গানিজমের কি মিল আছে এবং তার কি সাইন্টিফিক নেম আছে, সব কিছুর উপর বেস করেই কিন্তু আমরা এই ক্লাসিফিকেশন করি। তাই অ্যাডভান্টেজেস অফ ক্লাসিফিকেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখে নাও, নেক্সট স্লাইডে আমরা আরো ডিটেলসে চ্যাপ্টারটাকে স্টাডি করব। এই স্লাইডে আমরা দেখে নেব 5 কিংডম ক্লাসিফিকেশন। তাহলে এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন কেন বললো, টোটাল 5টা কিংডম আছে। 1 কিংডম মোনেরা, 2 কিংডম প্রোটিস্টা, 3 কিংডম ফাঞ্জি, 4 কিংডম প্ল্যান্টি, 5 কিংডম অ্যানিমেলিয়া। কিভাবে এই ভাগটা করা হলো, যে 5 কিংডম ক্লাসিফিকেশনে ঢোকার আগে অর্গানিজম 2 টাইপস, একটা প্রোক্যারিওটস আর একটা হচ্ছে ইউক্যারিওটস। এর আগের স্লাইডে আমরা ডিসকাস করেছি। এবারে বলছে এই যে প্রোক্যারিওটস, এরা ইউনিসেলুলার আনঅর্গানাইজড নিউক্লিয়াস। যদি ইউক্যারিওটস হয় অর্গানাইজড নিউক্লিয়াস, তাহলে এই যে প্রোক্যারিওট এর আন্ডারে পড়ছে কিংডম মোনেরা, এটাই হচ্ছে ফার্স্ট কিংডম, কিংডম মোনেরা। এক্সাম্পল ব্যাকটেরিয়া, ইউগ্লিনা। এবারে যদি আমরা দেখে নিই ইউক্যারিওটস, তাহলে এর আন্ডারে কি, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। এরা ইউনিসেলুলার প্রোক্যারিওট, কিন্তু এরা কি ইউনিসেলুলার ইউক্যারিওট। তারা কারা, কিংডম প্রোটিস্টা। এই যে প্রোটিস্টা এর এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, ইউগ্লিনা। এবার হচ্ছে মাল্টিসেলুলার, মাল্টিসেলুলারের আন্ডারে কি আছে, উইথ সেল ওয়াল, উইদাউট সেল ওয়াল। সেল ওয়াল নেই মানে এটা ধীরে ধীরে অ্যানিমেলে চলে যাচ্ছে, আর যদি সেল ওয়াল থাকে তখন আবার দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে ক্লোরোফিল অ্যাবসেন্ট, একটা ক্লোরোফিল প্রেজেন্ট। যদি ক্লোরোফিল অ্যাবসেন্ট বাট সেল ওয়াল ইজ প্রেজেন্ট, তখন হবে কিংডম ফাঞ্জি। তাহলে কিংডম ফাঞ্জির আন্ডারে যারা পড়ছে তাদের ক্লোরোফিল নেই কিন্তু সেল ওয়াল আছে। এবারে বলছে কিংডম প্ল্যান্টি, এর আন্ডারে ক্লোরোফিলও আছে আবার সেল ওয়াল আছে। যদি এই গ্রুপটাকে একটু ডিটেলে দেখি আমরা, তাহলে এর আন্ডারে আছে সিডলেস নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মানে এদের সিডও হয় না আর ফুলও ফোটে না কিন্তু ক্লোরোফিল আছে। আরেকটা হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস উইথ সিড, তাহলে এদের ফুলও ফোটে, সিডও আছে। এটা কারা, এটা ক্রিপ্টোগ্যামস, একটা হচ্ছে ফেনেরোগ্যামস। এবার এই যে ক্রিপ্টোগ্যামস আছে এর আন্ডারে অ্যালগি, মসেস, ফার্ন, এদের কারোর মধ্যে কোনো রকম সিড ফর্ম হয় না, কোনো ফুল ফোটে না। এবারে যদি আমরা ফেনেরোগ্যামস দেখি, এর আন্ডারে 2 টাইপস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম মানে নেকেড সিড, মানে এদের ফুল ফোটে, সেখান থেকে ফল তৈরি হয় না, শুধু সিডটা থাকে আর কি, তাকে বলা হয় কোন, আমরা ডিটেলসে দেখে নেব। এবার অ্যাঞ্জিওস্পার্ম মানে সিড এনক্লোজড ইন এ ফ্রুটস, মানে ফলের ভিতরে সিড থাকে, অ্যাজ ফর এক্সাম্পল ম্যাঙ্গো। তো এটাই হলো 2 টাইপ। তাহলে কিংডম প্ল্যান্টি যখন আমরা ডিটেলে দেখবো, এই গ্রুপগুলোকেও আমরা দেখবো। তাহলে প্ল্যান্টের আন্ডারে কটা আছে, 5, 1 2 3 4 5। এবারে যদি আমরা দেখে নিই উইদাউট সেল ওয়াল, তখন কিংডম অ্যানিমেলিয়া, এর আন্ডারে 2 টাইপস, একটা ইনভার্টিব্রেটস, একটা ভার্টিব্রেটস। তাহলে এই স্লাইডে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন কি ওভারঅল একটা আইডিয়া করে নিলাম। নেক্সট স্লাইডে আমরা এক একটা টপিক ডিটেলসে দেখে নেব। এই স্লাইডে আমরা ডিটেলসে স্টাডি করব কিংডম মোনেরা। এটা হচ্ছে কিংডম মোনেরা, এর আন্ডারে যে অর্গানিজমগুলো পড়ছে তার কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা হলো এরা মাইক্রোস্কোপিক, ইউনিসেলুলার, দে হ্যাভ পুয়ারলি ডেভেলপড নিউক্লিয়েট। এক্সাম্পল হলো ব্যাকটেরিয়া। নর্মালি এদেরকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, তার কারণ এরা মাইক্রোস্কোপিক। যেহেতু মাইক্রোস্কোপিক, এরা ইউনিসেলুলার। আর আমরা জানি মোনেরার আন্ডারে যে অর্গানিজমগুলো পড়ে তারা প্রোক্যারিওটিক, তার মানে তাদের
কমপ্লিট নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, তার পরিবর্তে কি থাকে, নিউক্লিয়েট। এবারে আরেকটু যদি ডিটেলে দেখা যায় তাহলে ব্যাকটেরিয়া টু টাইপস, একটা হেটেরোট্রফস, একটা হচ্ছে প্যারাসাইটস। হেটেরোট্রফস মানে যারা আমাদের নেচারে বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে ডাইজেস্টেড প্রোডাক্টটাকে খেলো আর কি, মানে নিল। কিন্তু যারা প্যারাসাইট হয় এরা কোনো অর্গানিজমসের ভিতরে থাকবে এবং সেই অর্গানিজম থেকে নিউট্রিশনটা নেবে এবং তাকে ক্ষতি করবে। তাহলে প্যারাসাইটস যারা তারা বেশি হার্মফুল, কিন্তু হেটেরোট্রফস আছে তারা হয়তো নিজের খাবার তো এরা নিজে ফর্ম করতে পারবে না, তার কারণে অটোট্রফ নয়, এরা অন্য কোনো জায়গা থেকে খাবারটাকে কালেক্ট করবে। এবারে যদি আমরা ওভারঅল একটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার দেখে নিই, ব্যাকটেরিয়া সব থেকে আউটার যে রিজিয়ান সেখানে থাকে ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে থাকে সেল ওয়াল, সেল ওয়ালের ভিতরে থাকে সেল মেমব্রেন। এবারে সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ক্যাপসুল থাকে তা কিন্তু নয়, নর্মালি আনফেভারেবল কন্ডিশনে এই ক্যাপসুলটা ওরা ফর্ম করে নেয় নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। আবার অনেক ব্যাকটেরিয়াতে থাকে ক্যাপসুল। তাহলে তিনটা লেয়ার মেনলি আমরা দেখলাম এই ডায়াগ্রামে, ক্যাপসুল, সেল ওয়াল, সেল মেমব্রেন। আর এদের যদি ভিতরে আমরা দেখি তার ভিতরে ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নিউক্লিয়েট, রাইবোজোম। এবার এই যে সেল মেমব্রেনটা আছে সেটা ভাঁজ হয়ে বাইরের দিকে বেরোচ্ছে, তাকে বলা হচ্ছে পিলি। আর কি আছে, এই যে গোল মতো দেয় এটাকে বলা হয় প্লাজমিড। প্লাজমিড হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্ট ডিএনএ, মানে এই ব্যাকটেরিয়াটা অন্য ব্যাকটেরিয়া যে কেমিক্যাল রিলিজ করছে তার ফলে মারা যেতে পারে, সেই কেমিক্যালটাকে নিউট্রাল করার জন্য এদের প্লাজমিড কন্টিনিউয়াসলি ফাইট করছে, মানে বলতে গেলে এরা যে কোনো ডিজিজের হাত থেকে এদেরকে বাঁচাচ্ছে। এবারে আছে মেসোজোম, যেটা ওই একই সেল মেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ হয়ে ফর্ম করেছে। এই মেসোজোম কি হয়, ওদের রেসপিরেশন হেল্প করে। এটা পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়ায় ট্রান্সফার হয়ে যাবে যখন ইউক্যারিওটিক সেল আসবে, এইরামই আমরা মনে করি যে মেসোজোমই পরবর্তীকালে এভলিউশনে মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। তো ওভারঅল তাহলে যে স্ট্রাকচার দেখলাম সেখানে পেলাম ক্যাপসুল, সেল ওয়াল, সেল মেমব্রেন, এটা হলো কভারিং, রাইবোজোম আর নিউক্লিয়েট থাকে, পিলি হচ্ছে সরু সরু হেয়ার লাইক স্ট্রাকচার বেরিয়ে আসছে সেল মেমব্রেন থেকে, আর প্লাজমিড হলো যেটা কোনো রোগের বিরুদ্ধে লড়াই করছে, ডিএনএ, এই যে এটাও একটা ডিএনএ, এটা হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্ট ডিএনএ, মানে কোনো রোগের হাত থেকে একে বাঁচাচ্ছে। আর হচ্ছে আমাদের এইটা হচ্ছে ফ্ল্যাজেলাম, যেটার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে হেল্প করছে। এবার এই যে স্ট্রাকচার এটা তো ইন জেনারেল একটা স্ট্রাকচার দেওয়া হলো যে ব্যাকটেরিয়া এই জিনিস থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার তার উপর বেস করে 4 টাইপস হয়। বেসড অন দ্য শেপ দেয়ার আর 4 কমন ফর্মস অফ ব্যাকটেরিয়া। এক নম্বর হলো কক্কাস, মানে যারা রাউন্ড শেপ, ব্যাসিলাস যারা রড শেপ, স্পাইরিলাম যারা হচ্ছে স্পাইরাল শেপ, আর ভিব্রিও মানে যারা হচ্ছে কমা শেপ। এখানে একটা করে এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আমাদের সিলেবাসে নেই ক্লাস 7-এ, তাও একটা জেনে রাখাটা দরকার যে কক্কাস হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কি, মানে এর আন্ডারে আরো আছে, তারা সবাই কিন্তু রাউন্ড শেপ। ব্যাসিলাস মানে রড শেপ, ই কোলাই। স্পাইরিলাম এটা হচ্ছে স্পাইরাল শেপ, এটা হচ্ছে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি। ভিব্রিও কমা শেপ, ভিব্রিও কলেরি। তাহলে যেগুলো আমরা পুরো নাম নিয়েছি, ভিব্রিওর ভি বড়, কলেরার যে কলেরি সিটা স্মল, এটা সাইন্টিফিক নেম, তাই দুটো আন্ডারলাইন এখানে দেওয়া হয়েছে। ই কোলা, ইটা যেহেতু পুরোটা লিখিনি তাই আন্ডারলাইন হয়নি, সিও এল এর তলে আন্ডারলাইন আছে। আর স্ট্রেপ্টোকক্কির আন্ডারে আরো অনেকই আছে তাই এখানে আন্ডারলাইন করার দরকার নেই। আর হেলিকোব্যাক্টার পাইলোরিতেও আন্ডারলাইন করতে হবে, তার কারণ এটা সাইন্টিফিক নেম। তাহলে এই স্লাইডে আমরা মনের আর আন্ডারে যে ব্যাকটেরিয়ারা পড়ছে সেই সম্পর্কে একটা ধারণা করে দিলাম। নেক্সট স্লাইডে আমরা কিছু ইউজফুল ব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেলসে দেখে নেব। এই স্লাইডে আমরা দেখে নেব ব্যাকটেরিয়া কি করে আমাদের হেল্প করে, ইউজফুল ব্যাকটেরিয়া। তো ইউজফুল ব্যাকটেরিয়া বলতে গেলেই প্রথমে আমাদের মাথায় যেটা আসে যে মেডিসিন ফরমেশনে। তাহলে এই যে আমাদের অ্যান্টিবায়োটিক্স, আমাদের এখন যে কোনো রোগ হলে যদি অ্যান্টিবায়োটিক দরকার হয় ডাক্তারবাবুরা দেন, তাহলে সেই যে অ্যান্টিবায়োটিক সেটাকে ফর্ম করে কে, ব্যাকটেরিয়া। সার্টেন টাইপস অফ ব্যাকটেরিয়া আর used in the manufacture of the antibiotics. এক্সাম্পল কি দেওয়া হয়েছে, স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোমাইসিন ফরমেশনে হেল্প করে। 2 নম্বর দেওয়া হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ইজ ইউজড ফর কার্ডিং অফ মিল্ক, ইট কনভার্ট মিল্ক সুগার ইনটু ল্যাকটিক অ্যাসিড গিভিং সাওয়ার টেস্ট টু দ্য কার্ড। তাহলে আমাদের কার্ড ফরমেশনের ক্ষেত্রে কাকে লাগে না, ব্যাকটেরিয়াকে, তার নাম কি, ল্যাক্টোব্যাসিলাস। মিল্কের ভিতরে যে মিল্ক সুগার থাকে ল্যাকটোজ, সেটাকে ট্রান্সফার করছে কোথায়, ল্যাকটিক অ্যাসিডে, এর ফলে কি গিভিং সাওয়ার টেস্ট টু দ্য কার্ড। থার্ড কি বলা হয়েছে, অ্যাসিটোব্যাক্টার ফার্মেন্ট ফ্রুট জুসেস ইনটু ভিনিগার। ভিনিগার কি কাজে লাগে, আমরা যে খাবার খাই বেশ কিছু খাবারকে প্রিজার্ভ করার জন্য ভিনিগার লাগে, সেইটা ফরমেশন করছে। ট্যানিং অফ লেদার, যাতে চামড়ার যে জিনিসগুলো ফর্ম হয় সেই চামড়াকে ট্যানিং করতে গেলে অনেক ব্যাকটেরিয়া লাগে। সাম ব্যাকটেরিয়া লিভ ইন দ্য লার্জ ইন্টেস্টাইন অফ হিউম্যান লাইক ইকোলাই
অ্যান্ড প্রডিউস ভিটামিনস। তাহলে কিছু ব্যাকটেরিয়া আমাদের বডির লার্জ ইন্টেস্টাইনে থাকে এবং বিভিন্ন ভিটামিন ফর্ম করে, যেমন ভিটামিন কে, ভিটামিন বি। আর কি বলছে, ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টাইনস অফ হার্বিভোরস লাইক কাউ অ্যান্ড বাফেলো হেল্প ইন দ্য ডাইজেশন অফ দ্য সেলুলোজ। হিউম্যান কখনোই কোনো সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে না, তার কারণ কি, আমাদের বডিতে সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য কোনো এনজাইম নেই। ইভেন এই যে বাফেলো, কাউ, এদের বডিতেও কোনো এনজাইম নেই, কিন্তু ওদের ইন্টেস্টাইনে বেশ কিছু স্পেশাল টাইপ অফ ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়ারা এই সেলুলোজকে ডাইজেস্ট করতে হেল্প করে। এর ফলে গরু, মোষ এরা কি করে, আমাদের খড় খেতে পারে, গাছের পাতা খেতে পারে, তার কারণ সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে। আর কি আছে, ফরমেশন অফ কম্পোস্ট, বায়োগ্যাস, বিভিন্ন কম্পোস্ট ফরমেশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ইউজ হয়। আমাদের বিভিন্ন ভেজিটেবলসের যে খোসা আছে সেখান থেকে ফর্ম হয় কম্পোস্ট। আর হচ্ছে বায়োগ্যাস যখন ফর্ম হচ্ছে, বায়োগ্যাস বিভিন্ন জ্বালানির ক্ষেত্রে ইউজ হয়, মানে যেটা গোবর গ্যাসও বলি আমরা। এবার বায়োগ্যাস ফরমেশনের পর যে সলিড প্রোডাক্টটা থেকে থাকে সেটা গাছের সার হিসেবে ব্যবহার হয়। তাহলে এই স্লাইডে আমরা কিছু ইউজফুল ব্যাকটেরিয়া সম্পর্কে দেখে নিলাম। এই স্লাইডে আমরা দেখে নেব ইউজফুল ব্যাকটেরিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, তার নাম হলো রাইজোবিয়াম। সার্টেন টাইপস অফ দ্য রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর ফাউন্ড লিভিং ইন দ্য রুট নোডিউলস অফ দ্য লেগুমিনাস প্ল্যান্ট লাইক পি, বিন। তাহলে এই যে আমাদের পি এবং বিন, এদের যে রুটসের চারদিকে নোডিউল থাকে, যেটা হচ্ছে ফুলে উঠেছে, ওই নোডিউলসে দেখতে পাওয়া যায় এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকে। দিস ব্যাকটেরিয়া ট্র্যাপ দ্য নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড কনভার্ট ইট ইনটু নাইট্রেটস। এবারে ফ্রি যে নাইট্রোজেন গ্যাস আছে সেটাকে প্ল্যান্ট অ্যাকসেপ্ট করতে পারছে না, তখন কি হচ্ছে, এই সার্টেন ব্যাকটেরিয়া লাইক রাইজোবিয়াম এরা ওই অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে নাইট্রোজেনের কম্পাউন্ডে ট্রান্সফার করে দিচ্ছে এবং সেই কম্পাউন্ডটাকে পরবর্তীকালে প্ল্যান্ট অ্যাবজর্ব করছে এবং তার ডিফারেন্ট কাজে ইউজ করছে। দিস ব্যাকটেরিয়া ট্র্যাপ দ্য নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড কনভার্ট ইট ইনটু নাইট্রেটস, মিনারেল সল্ট, হুইচ ক্যান বি ইজিলি অ্যাবজর্ব বাই দ্য প্ল্যান্ট। কারণ প্ল্যান্টের সব থেকে ইম্পর্টেন্ট যে মলিকুলগুলোর মধ্যে হলো একটা নাইট্রোজেন, মানে নাইট্রেটস, সেখান থেকেও নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করে দেবে, না হলে কিন্তু ওই গাছটা মারা যেতে পারে। ব্যাকটেরিয়া প্রোভাইডস ফুড টু দ্য হোস্ট প্ল্যান্ট অ্যান্ড দ্য হোস্ট প্ল্যান্ট ইন টার্নস প্রোভাইড শেল্টার টু দ্য ব্যাকটেরিয়া। তাহলে এই যে একটা রিলেশন আমরা দেখলাম, ব্যাকটেরিয়া তাকে নাইট্রেটস দিল এবং কাকে না, রুটে এবারে ও শেল্টার পেয়ে গেল, তাহলে একে আরেকজনের উপরে ডিপেন্ডেবল। এই যে রিলেশনশিপ, এটাকে বলা হয় সিম্বায়োসিস রিলেশনশিপ। তাহলে এটা হলো আমাদের ইউজফুল ব্যাকটেরিয়া। এবার যদি হার্মফুল ব্যাকটেরিয়া দেখি, মেনলি যারা আমাদের কোনো ফুডকে খারাপ করে দিচ্ছে বা তরকারিকে নষ্ট করে দিচ্ছে, সেগুলো তো আছেই। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ডিজিজ কজিং ব্যাকটেরিয়া, যারা হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া। এখানে টোটাল 1 2 3 4 5 ডিফারেন্ট ডিজিজের নাম দেওয়া হয়েছে, তার জন্য কোন ব্যাকটেরিয়া রেসপন্সিবল সেই সাইন্টিফিক নামটা এখানে দেওয়া হয়েছে। যেমন টাইফয়েড, সালমোনেলা টাইফি, টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, কলেরা, ভিব্রিও কলেরি, ডিপথেরিয়া, করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। তাহলে এই যে আমাদের ডিজিজ, তার জন্য এই ব্যাকটেরিয়াগুলোর নাম দেওয়া আছে, যেটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেয়, ম্যাচ দা ফলোইং এ দেয়, অনেক সময় সিঙ্গেল 1 মার্কসের কোশ্চেনে দেয় যে এই রোগটার জন্য কোন ব্যাকটেরিয়াটা রেসপন্সিবল। তো এইখানেই আমাদের কিংডম মনেরা শেষ হলো। নেক্সট স্লাইডে আমরা এর পরের যে কিংডমগুলো আছে সেগুলো দেখে নেব। এই স্লাইডে আমরা দেখব কিংডম প্রোটিস্টা। তাহলে এই যে কিংডম প্রোটিস্টা, এর আন্ডারে যে অর্গানিজম আছে তারা সিঙ্গেল সেল অর্গানিজম, ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস, এক্সাম্পল অ্যামিবা, ইউগ্লিনা। তার মানে এর যে অর্গানিজম আছে একটা সিঙ্গেল সেল দিয়ে ফর্ম করছে, নিউক্লিয়াসটা ওয়েল ডেভেলপ, এর ফলে এটা ইউক্যারিওটস। আর কি আছে আমাদের, এরা হচ্ছে 2 টাইপসের হয় নর্মালি দেখা গেছে, সাম আর অ্যানিমেল লাইক, অ্যামিবা প্যারামেসিয়াম, সাম আর প্ল্যান্ট লাইক, মানে এরা ফটোসিনথেসিস করতে পারে, ইউগ্লিনা ডায়াটম। এবারে আমাদের এই টপিকের উপরে আমরা অ্যামিবাটাকে যদি ডিটেলে দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যামিবা স্ট্রাকচার। কি আছে, এর ভিতরে একটা নিউক্লিয়াস আছে, ফুড ভ্যাকুওলস আছে যার ভিতরে ফুড স্টোর হয়, কন্ট্রাকটাইল ভ্যাকুওলস আছে, আর কি আছে, সাইটোপ্লাজম আছে, এটা ওভারঅল যে কভারিং তাকে বলা হয় সেল মেমব্রেন। আর কি আছে, সিউডোপোডিয়া আছে, সিউডো মানে হচ্ছে ফলস, পোডিয়া মানে পা, মানে এটাকে বলা হচ্ছে ফলস ফিট। তাহলে এটাকে কেন আমরা সিউডোপোডিয়া বলছি, তার কারণ এইটা ধরা গেল একটা অ্যামিবা, এর ভিতরে নিউক্লিয়াস আছে, অ্যামিবা যেদিকে যেতে চাইছে, মুভ করতে চাইছে, এই সিউডোপোডিয়াটা সেই দিকে সাইটোপ্লাজমটাকে প্রেসারাইজ করে যে
এই দিকে তুমি মুভ করো, তখন এর ভিতরে যে সাইটোপ্লাজম আছে সেটা এই সাইডে চলে গেল, এবং যাওয়ার পরে এই জায়গাটা একটু জেলি লাইক স্ট্রাকচার হয়ে যায়, এর উপরে বেস দিয়ে অ্যামিবাটা উঠলো, মানে এতটা উঠলো, তারপরে ওই দিকে পড়ে গেল। তো এই যে আমাদের অ্যামিবা মুভ করছে কার সাহায্যে? সিউডোপোডিয়ার সাহায্যে। তাহলে এখানে ছিল, তারপরে এখানে সিউডোপোডিয়া ফর্ম হলো, সেটার উপরে বেস দিয়ে অন্য সাইডে চলে গেল, আবার এই সাইড থেকে সিউডোপোডিয়া বেরোবে। এগুলো হচ্ছে ফলস স্পিড। এবারে ব্যাপার হচ্ছে এইটা তো অ্যামিবা ইউক্যারিওট, কিন্তু এদের যে রিপ্রোডাকশন নিশ্চয়ই মাল্টি সেলুলার অর্গানিজমের মতো হবে না। তাহলে এরা কিভাবে রিপ্রোডাকশন করে? তার নাম হচ্ছে বাইনারি ফিশন। কি হলো, এর ভিতরে যে নিউক্লিয়ার মেটেরিয়াল মানে যে নিউক্লিয়াস আছে সেটা দেখা যাচ্ছে রাউন্ড শেপ থেকে ডাম্বেল শেপ হয়ে যাচ্ছে, তার মানে কি পরবর্তীকালে দুভাগে ভাগ হবে। নেক্সট স্টেপে কি করছে, এর যে সাইটোপ্লাজমটা এবং সেল মেমব্রেনটা কাছাকাছি আসার চেষ্টা করছে, ফলে এখানটা একটা টিউব লাইক স্ট্রাকচার ফর্ম করলো, এবং ফাইনালি এখান থেকে কেটে গিয়ে দুটো ডিফারেন্ট অ্যামিবা ফর্ম করলো, যাকে আমরা বলছি ডটার অ্যামিবা। তাহলে এই যে একটা থেকে দুটো ফর্ম হলো, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস মাঝ বরাবর কেটে গিয়ে, এটাকে বলা হচ্ছে বাইনারি ফিশন। কিন্তু এই যে আমাদের অ্যামিবা সবসময় তো চারপাশে অপটিমাম টেম্পারেচার বা আমাদের অ্যাটমসফিয়ার থাকবে না, যখন কন্ডিশনটা আনফেভারেবল হবে তখন কি করবে, এই অ্যামিবা এদের চারপাশে একটা সিস্ট ফর্মেশন করবে, একটা এক্সট্রা কভারিং তৈরি করে নেবে, এর ফলে ও নিজেকে প্রোটেক্ট করবে। এবং ডিউরিং এই আনফেভারেবল কন্ডিশন তখন কি আমাদের এই রিপ্রোডাকশন বন্ধ থাকবে? উত্তর হচ্ছে না, বন্ধ থাকবে না। এই নিউক্লিয়াস তখন কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকবে, কিন্তু ওভারঅল যে সেলটা ছিল মানে অ্যামিবার যে অর্গানিজম সেটা কিন্তু ডিভাইড করছে না। এর ফলে একটা অ্যামিবার ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস চলে আসবে, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে কমন সাইটোপ্লাজম থাকবে। যেহেতু কন্ডিশনটা আনফেভারেবল, তার চারপাশে কিন্তু এই সিস্টটা থাকবে। পরবর্তীকালে যখন কন্ডিশন আবার ফেভারেবল হয়ে যাবে তখন ওরা হচ্ছে মাল্টিপল ডিভিশন করে নেবে, এটা যেমন বাইনারি ফিশন, তখন হয়ে যাবে মাল্টিপল ফিশন, তখন একটা অ্যামিবা থেকে অনেক ছোট ছোট ডটার অ্যামিবা ফর্ম করবে। তাহলে এখানে কি লেখা হচ্ছে, আনফেভারেবল কন্ডিশনে অ্যামিবা সিক্রেটস এ থিক ওয়াল অ্যারাউন্ড ইটসেলফ, তার নাম সিস্ট। মাল্টিপল ফিশন অকার্স ডিউরিং আনফেভারেবল কন্ডিশন। তারপরে হচ্ছে এই মাল্টিপল ফিশনের সময় আনফেভারেবল কন্ডিশনে তখন অ্যাকচুয়ালি নিউক্লিয়াসগুলোর ভিতরে অনেক ছিল, তার ফেভারেবল কন্ডিশনটা যখন আবার চলে এলো, আনফেভারেবল কন্ডিশন চলে গেল, তখন কি হবে, এটা ছোট ছোট অ্যামিবাতে ট্রান্সফার হয়ে গেল। তো এইভাবে একটা অ্যামিবা সিউডোপোডিয়ার সাহায্যে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, আবার এই অ্যামিবারই মাঝ বরাবর দুভাগে ভাগ হয়ে নিউক্লিয়ার যে নিউক্লিয়াস যেটা আছে সেটা দুভাগে ভাগ হলো, আর ওভারঅল বডিটা দুভাগে ভাগ হয়ে ডটার অ্যামিবা ফর্ম করলো। এটা হচ্ছে আমাদের প্রোটিস্টার আন্ডারে অ্যামিবাটা একটু ডিটেলে দেখা হলো। এর নেক্সট স্লাইডে আমরা দেখে নেবো অ্যামিবা কি করে হচ্ছে ফুডটাকে কালেক্ট করছে, এবং আফটার ওর যে ডাইজেশন এর ফলে এক্সক্রিটরি প্রোডাক্ট ফর্ম করবে, সেটা কিভাবে এক্সক্রিশন করছে সেটা নেক্সট স্লাইডে আমরা দেখে নেবো। এবারে আমরা দেখে নেব একটা অ্যামিবা কিভাবে একটা ফুডকে নিজের বডির ভিতরে নিচ্ছে মানে ফর ফিডিং, আর কিভাবে এক্সক্রিটরি প্রোডাক্টগুলো অ্যামিবা তার বডির বাইরে বার করছে। তো এটা আছে আমাদের হাউ অ্যান অ্যামিবা ফিড। বলছে এটা একটা অ্যামিবা, এর ভেতরে তো নিউক্লিয়াস থাকবে, সে কোনো একটা ফুডকে দেখলো, তারপরে কি করে, এর চারপাশে যে সিউডোপোডিয়া আছে সেটা ফুডটার চারপাশে এইভাবে যাচ্ছে, পরবর্তী স্টেপে দেখা গেল পুরো ফুডটাকে ঘিরে ফেললো। ফাইনালি কি হয়, সে একটা ফুড ভ্যাকুয়াল ফর্ম করার মাধ্যমে সেই ফুডটাকে কালেক্ট করে নিল। মানে প্রথমে সে ফুডটাকে দেখলো, তারপরে সিউডোপোডিয়া তার কাছে গেল, ফাইনালি ফুড ভ্যাকুয়াল ফর্মেশনের মাধ্যমে ফুডটাকে নিয়ে নিল। এবারে এদের ডাইজেশন হবে, এদের যে ডাইজেশনটা ইন্ট্রাসেলুলার ডাইজেশন, মানে কি সেলের ভিতরে ডাইজেশন হচ্ছে, আর হিউম্যান বডির ক্ষেত্রে কি এক্সট্রা সেলুলার। আমাদের ডাইজেশনটা ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে হচ্ছে, মানে আমাদের স্টোমাকের ভিতরে হচ্ছে, স্মল ইন্টেস্টাইন হচ্ছে, কিন্তু কোনো সেলের ভিতরে নয়। তাহলে আমাদের একটা এক্সট্রা সেলুলার পাইপের ভিতরে, এদের একটা সেলের ভিতরে, তাই ইন্ট্রাসেলুলার ডাইজেশন। এবারে ডাইজেশন হচ্ছে কোথায় না সাইটোপ্লাজমে, তারপরে যে আনডাইজেস্টেড ফুড প্রোডাক্ট থাকবে সেটা অ্যামিবা কি করবে, সেল মেমব্রেনের বাইরে বের করে দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যামিবা তো এক্সক্রিটরি প্রোডাক্ট ফর্ম করবে, খাবারটা তো সে ডাইজেস্ট করে গ্লুকোজ ফর্ম করলো, তারপরে সেটা রেসপিরেশন হলো, তারপরে প্রোটিন জাতীয় খাবার ফিড করলে তারও ব্রেকডাউন হবে, তারপরে ফাইনালি এক্সক্রিটরি প্রোডাক্ট ফর্ম করবে, সেটা হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি, এটা হচ্ছে ওয়াটারের সাথে কি হাইলি সলিউবেল। তখন অ্যামিবার ভিতরে একটা জিনিস আছে তার নাম কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল, ওর ভিতরে যখনই ওয়াটারটা ঢুকতে থাকবে ওটা কি হবে, সাইজে বড় হতে থাকবে। কেন ওয়াটারটাকে ভিতরের দিকে নিচ্ছে, তার কারণ কি, অ্যামোনিয়া ওই জলের সাথে কি হবে, ডিজলভ হয়ে থাকবে। ফাইনালি কি করবে, এটা পেরিফেরির দিকে চলে আসবে, তারপর এটা ফিউজ হয়ে আমাদের ওয়াটারটা বেরিয়ে গেল, সাথে অ্যামোনিয়াটা শরীরের বাইরে বেরিয়ে গেল, তখন আবার কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালটা ছোট হয়ে গেল, ওয়াটারটা ঢুকলে সে এক্সপ্যান্ড করে যাবে,
আবার যখন অ্যামোনিয়া প্লাস ওয়াটারটাকে সে রিলিজ করে দেবে তখন সে আবার শ্রিঙ্ক করে যাবে। এইভাবে একটা অ্যামিবা কোনো একটা খাবারকে খায়, তার ডাইজেশন করে, আনডাইজেস্টেড ফুডটাকে বাইরে বের করে দেয়, তারপরে সে রেসপিরেশন করে, মানে আমাদের সেলুলার রেসপিরেশন। এর ফলে যে অ্যামিবা, আমাদের অ্যামিবা কি করলো, এক্সক্রিটরি প্রোডাক্ট ফর্ম করলো অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়া উইথ দ্য হেল্প অফ কন্ট্রাকটাইল ভ্যাকুওল তাহলে অ্যামিবার বাইরে বেরিয়ে গেল। তাহলে আমরা কিংডম প্রোটিস্টা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা অ্যামিবাটাকে একটু ডিটেলসে স্টাডি করলাম। নেক্সট স্লাইডে আমরা এরপরে যে কিংডমগুলো আছে সেগুলো দেখে নেব। এবারে আমরা দেখে নেব কিংডম ফাঞ্জি। এই যে আমাদের কিংডম, এদের নর্মালি সবাই মাল্টিসেলুলার, কিন্তু একটা এক্সেপশনাল আছে, সেটা হলো ইউনিসেলুলার, সেটা ইস্ট। ইস্ট একমাত্র আছে এই গ্রুপের মধ্যে যারা ইউনিসেলুলার, বাকি যারা আছে মাল্টিসেলুলার অর ফিলামেন্টাস। স্যাপ্রোফাইটিক, দে মোস্টলি লিভ অন ডেড ডিকেইং অর্গ্যানিক ম্যাটার। এর ফলে ওরা যেহেতু ডেড কোনো জায়গাতে থাকে, এর ফলে সেই জায়গা থেকে নিউট্রিশন না, এখানে লিখে দিয়েছি ওদের যে নিউট্রিশন, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, অবটেন দেয়ার নারিশমেন্ট ফ্রম ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিক ম্যাটার। এবারে বলছে দে ডু নট হ্যাভ ক্লোরোফিল। তা ক্লোরোফিল নেই বলেই তো ওরা ডেড মেটেরিয়াল থেকে কি করছে, খাবারটা নিচ্ছে। এক্সাম্পল হচ্ছে আমাদের ব্রেড মোল্ড, তাহলে বেস্ট এক্সাম্পল ব্রেড মোল্ড। এবার এই যে ব্রেড মোল্ড এরা মেনলি কিন্তু অ্যারোবিক। এর প্রমাণ কি, কোনো একটা পাউরুটি যদি রেখে দেওয়া হয় তাহলে পাউরুটির ওপরের পোর্শনে দেখতে পাওয়া যায় যে আমাদের এই ব্রেড মোল্ডগুলো ভরে গেছে, নিচের পোর্শনে নয়। তার মানে কি, ওরা ওদের অ্যারোবিক রেসপিরেশন করার জন্য কি করবে, অক্সিজেন নেবে, যেটা উপরে এয়ারের সাথে কানেক্টেড, তাহলে সেই জায়গা থেকে পাবে। এবারে এই যে আমাদের রেসপিরেশন হলো অ্যারোবিক, তারপরে এরা যে খাবারটা নিচ্ছে সেটা ডাইজেশন করছে। ডাইজেশনে যাওয়ার আগে আমরা এদের ওভারঅল একটু ডায়াগ্রামটা দেখে নিই। এটা হলো ব্রেড মোল্ডের ডায়াগ্রাম, যেটা রুট লাইক এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে রাইজয়েড। এই যে কানেক্টার এখানে 1 2 3 1 2 1, এই যে তিনটে গ্রুপ, তাহলে একটার সাথে আরেকটার যে কানেক্টার তাকে বলা হচ্ছে স্টোলন। আরেকটা ভালো নাম হচ্ছে হাইফি, কোনো বইয়ে স্টোলন দেয়া, কোনো বইয়ে হাইফি দেয়া। তাহলে রুটগুলো রাইজয়েড, কানেক্টারের নাম হচ্ছে স্টোলন। তাহলে এই যে আমাদের স্টোলন বা হাইফি থেকে যেটা ইরেক্ট হয়ে আছে তাকে বলা হচ্ছে স্পোরেনজিওফোর। আর তার উপরে যে গোল মতো তাকে বলা হয় স্পোরেনজিয়াম। এই স্পোরেনজিয়াম থেকে কি হয়, স্পোর্স গুলো রিলিজ হয়। তাহলে এই যে স্পোর গুলো কোথায় থাকে, স্পোরেনজিয়ামে। ম্যাচুরেশনের পর এটা রিলিজ হয়ে যায়। এই ডান্ডা মতো যেটা সেটা হচ্ছে স্পোরেনজিওফোর, আর এগুলো হচ্ছে আমাদের স্টোলন। স্টোলনকেও হাইপি বলা হয়। এবার এখানে লেখা হয়েছে নেটওয়ার্ক অফ হাইপি ইজ কল্ড মাইসেলিয়াম, ইরেক্ট হাইপি আর কল্ড স্পোরেনজিওফোর্স অ্যান্ড দ্য রাউন্ডেড বডিজ আর স্পোরেনজিয়াম। এবার এই যে স্পোরেনজিয়াম আছে, স্পোর কন্টেনিং বডি, তাহলে এর কাজ হচ্ছে কি, স্পোরটাকে কন্টেন করে, স্পোর কন্টেনিং বডি। এবারে যদি আমরা ডাইজেশনে যাই, বলছে কি যে হাইপি অফ দ্য ব্রেড মোল্ডস সিক্রেট ডাইজেস্টিভ জুস ইনটু দ্য ব্রেড। তাহলে এই যে আমাদের গোল মতো লেখা আছে, এই যে লেখা হচ্ছে হাইপি অফ দ্য ব্রেড মোল্ড, তাহলে এইটা হচ্ছে হাইপি বা স্টোলন, এই লম্বাগুলো কি হাইপি। তাহলে এখান থেকে কি হয়, ডাইজেস্টিভ জুস বেরোয়। তাহলে কোনো একটা দেখা গেল ব্রেড, সেখানে ছিল স্টার্চ, স্টার্চকে ওই এনজাইমগুলো ব্রেক ডাউন করে নিয়ে যাবে কোথায়, সিম্পল সুগারে। সেই সিম্পল সুগার ওরা অ্যাবজর্ব করে দেবে, ওদের যে বাইরে যে আউটার সারফেস আছে, ওদের যে বডি, সেখান থেকে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করার পরে সেটা স্টোর করবে গ্লাইকোজেন হিসাবে। এটা হলো আমাদের ওভারঅল একটা আইডিয়া হয়ে গেল যে কিংডম ফাঞ্জির আন্ডারে ইউনিসেলুলার ইস্ট থাকে, বাকি যারা থাকে মোটামুটি মাল্টিসেলুলার। ব্রেড মোল্ড আমরা যদি দেখি, এটা তার ডায়াগ্রাম, এটা পিকচার স্টাডিতে আসে। আরেকবার বলে দিচ্ছি, রুট লাইক স্ট্রাকচার তাকে বলা হয় রাইজয়েড। এক একটা গ্রুপকে কানেক্ট করেছে স্টোলন, এখান থেকে যেটা ইরেক্ট হয়েছে তাকে বলা হচ্ছে স্পোরেনজিওফোর, ওপরে রাউন্ডেড বডি তাকে বলা হয় স্পোরেনজিয়াম। এখান থেকে স্পোরগুলো ম্যাচুরেশনের পরে রিলিজ হয়। এদের যে নেটওয়ার্ক, হাইপি নেটওয়ার্ককে বলা হয় মাইসেলিয়াম। আর হাইপি থেকে ডাইজেস্টিভ জুসটা রিলিজ হয়, যেটা স্টার্চকে সিম্পল সুগারে কনভার্ট করছে। সিম্পল সুগারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর সেটা গ্লাইকোজেন হিসাবে স্টোর হয়। এরা যে রেসপিরেশন করে সেটা অ্যারোবিক। এর ফলে কোনো একটা ব্রেডের ওপরের দিকে কিন্তু আমরা ব্রেড মোল্ডকে দেখতে পাই, নিচের দিকে নয়। এবারে আমরা দেখে নেব ইউজফুল ফাঞ্জি অ্যান্ড হার্মফুল ফাঞ্জি। তো ইউজফুলের মধ্যে দিয়েছি সোর্স অফ ফুড, যেমন অ্যাগারিকাস খাবার প্রোডাকশনে হেল্প করে, প্রডিউস ভিটামিন, ভিটামিন ফর্মেশনে হেল্প করে, পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ফর্মেশনে হেল্প করে, অ্যাক্ট অ্যাজ ডিকম্পোজার, কোনো একটা জায়গায় কোনো একটা অর্গানিজম মরে গেলে সেই জায়গায় ফাঞ্জি যায়, সেটাকে ডিকম্পোজ করতে হেল্প করে। ইস্ট হচ্ছে আমাদের অ্যালকোহল প্রোডাকশনে হেল্প করে, এখানে লেখা আছে ব্রিওয়ারিজ, ব্রেড ফর্মেশনে হেল্প করে, মানে আমাদের পাউরুটি, কেক, বিস্কুট এগুলো ফর্মেশনে হেল্প করে। তো এগুলো হচ্ছে আমাদের ইউজফুল। হার্মফুল হচ্ছে
স্পয়েলেজ অফ ফুড, লেদার গুডস এগুলোকে নষ্ট করে দেয়। চামড়ার কোনো জিনিসে যদি জল পড়ে যায় তাহলে সেটা দেখা যায় যে কিছুদিন পরে সেখানে আমাদের ফাঞ্জি জন্মে গেছে। ফাঞ্জি কজেস সিরিয়াস লাংস অ্যান্ড স্কিন ইনফেকশন ইন হিউম্যান বিং। নর্মালি খুব বেশি ক্ষতি করে না, কিন্তু স্কিন আর লাংসের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ক্ষতিকারক। তো এটা হচ্ছে আমাদের ফাঞ্জির কিছু ইউজফুল দিক আছে, কিছু হার্মফুল দিক আছে, সেটা আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখে নেব কিংডম প্ল্যান্টি। এই যে আমাদের প্ল্যান্টি গ্রুপটা আছে, মানে এটা প্ল্যান্ট কিংডম, এটা সেকেন্ড লার্জেস্ট গ্রুপ। সব থেকে বেশি স্পিসিস দেখতে পাওয়া যায় অ্যানিমেল কিংডমে। আর প্ল্যান্ট কিংডম হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গ্রুপ, তার মধ্যে 2,50,000 ডিফারেন্ট টাইপসের স্পিসিস কিন্তু আমরা দেখতে পাই। এবারে বলছি এর আন্ডারে আবার ডিফারেন্ট গ্রুপস আছে, যেমন অ্যালগি, মসেস, ফার্নস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তার মধ্যে সব থেকে যেটা সিম্পলিয়েস্ট সেটা হচ্ছে অ্যালগি, তারপরে মসেস, তারপর ফার্নস, তারপর জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। এই জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে এটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মানে ধীরে ধীরে কি হয়েছে এদের মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে, এর ফলে গ্রুপগুলো এইভাবে আমরা বানিয়েছি। যদি সেটা অ্যালগি হয়, এটা হচ্ছে অ্যাকোয়াটিক হ্যাবিটেট, মানে এটা মেনলি জলে হয়। দে মে বি ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, তাদের বডি একটা সেল দিয়ে ফর্ম হতে পারে, আবার অনেক সেল দিয়ে ফর্ম হতে পারে, মেনলি মাল্টিসেলুলার। এক্সাম্পল বলছে স্পাইরোগাইরা হচ্ছে গ্রিন কালারের, মানে এর মধ্যে ক্লোরোফিল আছে, কিন্তু সাম আর রেড অ্যান্ড ব্রাউন অলসো। তার মধ্যে এমন কিছু কিছু আছে যার মধ্যে ক্লোরোফিল নেই, মানে সেখানে রেড এবং ব্রাউন কালারের দেখতে পাওয়া যায়। এরপরে যেটা চলে এলো সেটা হলো মসেস। মসেস মানে হচ্ছে ব্রায়োফাইটা, এটাকে বলা হয় অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট গ্রুপ। তাহলে প্ল্যান্টের মধ্যে এইটা অ্যাম্ফিবিয়ান গ্রুপ বলা হয়, তার কারণ নিড ওয়াটার টু রিপ্রোডিউস। তাহলে এদের নতুন করে ফর্ম হতে গেলে ওয়াটার দরকার। এবারে বলছি এটা কোথায় হয়, মসেস গ্রোস অন ডাম্প সয়েল, মানে যেটা ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা, সেই সব জায়গায় কি হয় মসেস গুলো হয়। দিস প্ল্যান্টস হ্যাভ স্টেমস অ্যান্ড লিভস বাট নো রুটস। এদের মধ্যে স্টেম থাকে, লিভস থাকে, কিন্তু রুটস থাকে না। রুটস এর পরিবর্তে কি থাকে রাইজয়েড। দে হ্যাভ থ্রেড লাইক স্ট্রাকচার রাইজয়েড, রুটের পরিবর্তে কি থাকে রাইজয়েড। তাহলে অ্যালগিতে কিন্তু কিছুই ছিল না, এখানে লিভ এলো, স্টেম এলো, কিন্তু রুটস নেই, তার পরিবর্তে রাইজয়েড আছে। এবারে আমরা দেখে নেব ফার্ন, এটাকে বলে টেরিডোফাইটা। ফার্নস আর গ্রোন ইন দ্য মোস্ট অফ দ্য গার্ডেন ফর দেয়ার বিউটিফুল লিভস। ফার্নস খুব সুন্দর দেখতে, যদি বইতে ছবিটাকে দেখবে। দে বিয়ার ওয়েল ফর লিভস, স্টেমস অ্যান্ড রুটস। তাহলে এর মধ্যে রুটসও এসে গেল, কিন্তু বাট ডু নট প্রডিউস ফ্লাওয়ার অ্যান্ড সিড, কিন্তু ফুল এবং সিড ফর্মেশন হয় না। দেয়ার লিভস প্রডিউস স্মল রাউন্ডেড বডিজ অন দেয়ার আন্ডার সারফেস। তাহলে ওদের গাছের পাতার উল্টো দিকে রাউন্ডেড বডি থাকে। দেয়ার লিভস প্রডিউস স্মল রাউন্ডেড বডিজ অন দেয়ার আন্ডার সারফেস। দিস বডিজ কন্টেন টাইনি স্পোর্স হুইচ গেট স্ক্যাটার টু প্রডিউস নিউ প্ল্যান্টস। তাহলে গাছের পাতার উল্টো দিকে রাউন্ডেড বডি থাকে, তাকে বলা হয় সরি, যেটা বইতে দেয়া নেই। সেখান থেকে স্পোরগুলো ফর্ম করে, ম্যাচুরেশনের পরে সেটা স্প্রেড হয়ে যায়, আবার নতুন করে ফার্ন ফর্ম করে। এই স্লাইডে আমরা তিনটে টাইপ দেখলাম, অ্যালগি, মসেস, ফার্নস। অ্যালগির মধ্যে স্টেম, রুট এগুলো কিছুই নেই, কিন্তু যদি মস দেখা যায় লিভ আছে, স্টেম আছে, রুট নেই, তার পরিবর্তে রাইজয়েড আছে। এবারে যদি আমরা ফার্ন দেখি, রুট আছে, লিভ আছে, স্টেম আছে, কিন্তু ফুল এবং মানে ফ্লাওয়ার আর সিড কিন্তু এই সমস্ত গাছে হয় না, তার পরিবর্তে ওদের রাউন্ডেড বডি থাকে লিভস এর আন্ডার সারফেসে, সেখান থেকে স্পোর ফর্ম করে এবং সেখান থেকে নতুন করে ফার্ন ফর্ম করে। এই স্লাইডে তিনটে ডিফারেন্ট গ্রুপ তোমরা দেখে নাও। এবারে আমরা দেখে নেব জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। যদি জিমনোস্পার্মকে দেখা যায়, এটা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের থেকে প্রিমিটিভ, কিন্তু এই গ্রুপের আন্ডারে যে প্ল্যান্টগুলো আছে তারা কিন্তু খুব বড় বড় হয়, এভারগ্রিন, মানে ওদের পাতা হচ্ছে গ্রিন কালারে, কন্টিনিউয়াসলি পাতা থাকে। এবারে কি বলছে, দ্য গ্রুপ অফ প্ল্যান্টস দ্যাট বিয়ার সিডস বাট নো ফ্রুট। এদের সিড আছে কিন্তু কোনো রকম ফ্রুটস নেই। দেয়ার সিডস আর থিন অ্যান্ড নেকেড, নট এনক্লোজড ইন ফ্রুট। এই কারণে এটাকে বলা হয় নেকেড সিড। মোস্ট জিমনোস্পার্মস আর এভারগ্রিন, এক্সাম্পল পাইন অ্যান্ড ফির। দে ডু নট বিয়ার ট্রু ফ্লাওয়ার্স বাট বিয়ার সিডস ইনসাইড দ্য কোনস। এই সমস্ত গাছে কোন দেখতে পাওয়া যায়, তার ভিতরে কি থাকে, সিডগুলো থাকে। সাম কোনস আর মেল হোয়াইল আদার্স আর ফিমেল। তো এটা হলো আমাদের জিমনোস্পার্ম, যেখানে হচ্ছে আমাদের নেকেড সিড থাকে, যে ফ্লাওয়ারটা থাকে সেটা ট্রু ফ্লাওয়ার নয়, কিন্তু এটা খুব লম্বা হয় এবং এভারগ্রিন হয়। এবারে যদি আমরা অরিজিনালি যেটাকে আমরা প্ল্যান্ট হিসেবে দেখছি, মানে ছোট থেকে দেখে এসেছি, যেটা কমপ্লিট প্ল্যান্ট, সেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম।
দ্য গ্রুপ অফ প্ল্যান্টস হুইচ বিয়ার ফ্লাওয়ার ফ্রুট অ্যান্ড সিড। প্রত্যেকটা জিনিসই আছে। সিড আর এনক্লোজড ইন এ ফ্রুট, সিড ডেভেলপ উইদিন দ্য ফিমেল পার্ট অফ এ ফ্লাওয়ার ওভারি। তাহলে ওভারির ভিতরে ওভিউল থাকে, আফটার ফার্টিলাইজেশন ওভিউলটা সিডে ট্রান্সফার করে, ওভারিটা ফ্রুটসে ট্রান্সফার করে। তার মানে কি, এটা হচ্ছে ক্লোজ ফ্রুট, মানে এদের সিডটা কি চারপাশে ক্লোজ। এটা যেমন নেকেড সিড ছিল, এটা কিন্তু নেকেড নয়। এবারে এই যে বলছে অ্যাঞ্জিওস্পার্ম, এর আন্ডারে আবার সিডের ওপর বেস করে টু টাইপস, মোনোকটিলেডন, ডাইকটিলেডন। যারা এর আগে ফ্লাওয়ারের চ্যাপ্টারটা পড়েছো বা লিফের চ্যাপ্টারটা পড়েছো, তারা কিন্তু এই ডিফারেন্স যেটা দিয়েছি সেটা বুঝতে পারবে। এটা আগেও করানো হয়েছে, মোনোকটিলেডন, ডাইকটিলেডন। মোনোকটিলেডন কি, সিড হ্যাভ এ সিঙ্গেল কটিলেডন, ডাইকটিলেডন সিডস কন্টেন টু কটিলেডন, লিভস হ্যাভ প্যারালাল ভেনেশন, লিভস উইথ রেটিকুলেট ভেনেশন, fibers root system is present, tab root system is present, stem usually hollow, stem mostly solid। এখানে এক্সাম্পল রাইস, গ্রাস, এখানে এক্সাম্পল হচ্ছে পি। এই মোনোকটিলেডন, ডাইকটিলেডন নিয়ে আমরা ডিটেলস এর আগের চ্যাপ্টারে ফ্লাওয়ার যখন করেছিলাম তখন আমরা স্টাডি করেছি। তো এই হলো আমাদের জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, দুটোই হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট যে গ্রুপ আছে তার আন্ডারে পড়ছে। তাহলে প্ল্যান্টটি যে কিংডমটা আমরা দেখছিলাম তার মধ্যে টোটাল যে 5টা গ্রুপ ছিল এখানে কমপ্লিট হলো। এরপরে আরেকটা কিংডম আছে, কিংডম অ্যানিমেলিয়া, যেটা কিন্তু এই চ্যাপ্টারে নেই। তারপরে একটা ভালো চ্যাপ্টার আছে যেটা আমরা পরবর্তীকালে ক্লাসে দেখে নেব। তো যে ক্লাসটা চলছিল আমাদের ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস, সেটা এখানে শেষ হলো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, খাতায় নোট ডাউন করবে। কোনো অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আর পারলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তীকালে যদি অন্য কোনো চ্যাপ্টার আমি স্টার্ট করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।